আম্মু আব্বু কোথায়? আব্বুকে দেখি না অনেকদিন ধরে। আব্বু অনেক দূরে কিন্তু আমি আব্বুকে মিস করি। জানি বাবা। আম্মু আমি খেলতে যাচ্ছি বাইরে। আমাকে বাহির হতে হবে, কাজে যেতে হবে, শুধু আমার ছেলেটার জন্য। আমাকে কাজ করতে হবে অনেক, আমার ছেলেটাকে মানুষ করতে হবে, অনেক বড় করতে হবে। ছেলে বড় হয়ে গেছে, ভালো একটি পাত্রী দেখতে হবে, হ্যাঁ, আমি বুঝতে পারছি। ভালো করে খোঁজ নেবে। ফারুক যখন ছোট বছরের ছিল তখন তার বাবার ছায়া তার মাথা থেকে সরে গিয়েছিল। সেই দিনের পর হালিমা বিবির দুনিয়া শুধু একটাই নামের ওপর সীমাবদ্ধ হয়ে গিয়েছিল, ফারুক। সেই তার দোয়া, তার উপার্জন, তার জীবন। সে সকালে সূর্য ওঠার আগেই ঘর থেকে বেরিয়ে পড়ত, গ্রামের ধনী বাড়িগুলোতে কাজ করত, কারোর বাসন মাজত, কারোর কাপড় কাচত, দিনভর মজুরি করে কাটত, আর সন্ধে যখন ঘরে ফিরত তখন ক্লান্ত পায়ে হেঁটে ফারুকের মাথায় হাত রেখে মুচকি হেসে বলতো, বেটা, আমরা একা হলেও হারব না। গরিবী তাদের ঘরের দেওয়ালে ঢুকে বসেছিল, কিন্তু হালিমা বিবির হিম্মত সেই দেওয়ালের চেয়েও বড় ছিল। বছরগুলো কেটে যেতে লাগল, ফারুক বড় হতে লাগল। এখন সে মায়ের সঙ্গে ঘরের ছোটখাটো কাজে হাত লাগাত। মুখে মাসুমিয়ত ছিল, কিন্তু চোখে দায়িত্ব। যখন সে যৌবনের দরজায় পা রাখল তখন এক সন্ধ্যায় হালিমা বিবি আঙিনায় বসে বললেন, বেটা, এখন সময় এসেছে যে তোর ঘরেও আলো আসুক। আমরা গরিব ঠিকই, কিন্তু ইজ্জতওয়ালা। আমি চাই তোর বিয়ে এমন মেয়ের সঙ্গে হোক যে আমাদের মতো অবস্থা বোঝে, যে সবর করতে জানে, শিকায়েত করে না। ফারুক চুপচাপ মাথা নিচু করে শুনতে লাগল। ফারুক বলল, আম্মা, আপনার যেমন ভালো লাগে। পরের দিন হালিমা বিবি গ্রামের পুরনো মহল্লার দিকে রওনা দিলেন। তিনি আস্তে আস্তে কাঁচা গলি দিয়ে হেঁটে একটা পুরনো বাড়ির দরজায় থামলেন। হালিমা বিবি আলতো করে দরজায় টোকা দিলেন। কিছুক্ষণ পর দরজা খুলল। এক বুড়ি মহিলা বাইরে এলেন। এ ছিল জয়নবের মা। হালিমা বিবি সালাম দিলেন। মহিলা মাথা নেড়ে জবাব দিলেন আর নরম স্বরে বললেন, আসুন বিবি, ভেতরে আসুন। দুজনে মাটির আঙিনায় চারপাইয়ের ওপর বসলেন। কিছুক্ষণ নীরবতায় কেটে গেল। তারপর হালিমা বিবি আস্তে করে বললেন, আমি আমার ছেলের জন্য রিশতা নিয়ে এসেছি, জয়নবের। মহিলা অবাক হয়ে তাকালেন। তারপর আস্তে করে বললেন, আমাদের জয়নব ইয়াতিম, বাবা অনেক বছর আগে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমি সামান্য মজুরি করে সংসার চালাই, কিন্তু মেয়েটা সবর করে, নামাজি। শুধু কিসমত কখনো মেহেরবানি করেনি। হালিমা বিবি এগিয়ে তার হাত ধরে বললেন, আমরাও তোমাদের মতোই বোন। আমার ছেলে মেহনতি আর সিধা সাদা। জয়নবের মতো মেয়ে যদি আমাদের ঘরে আসে তাহলে এটা নসিবের ইনাম হবে। এ কথা শুনে মহিলার চোখে জল চলে এলো। তিনি আস্তে করে বললেন, যদি তোমার আপত্তি না থাকে তাহলে আমি আমার মেয়ের হাত তোমার ছেলের জন্য দিয়ে দিচ্ছি। আল্লাহ দুজনের নসিব ভালো করুন। হালিমা বিবি সন্ধ্যার দিকে ঘরে ফিরলেন। দরজা দিয়ে ভেতরে পা রাখতেই আঙিনায় বসা ফারুক তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল। আম্মা, আপনি কোথায় গিয়েছিলেন? সে চিন্তিত স্বরে জিজ্ঞেস করল। হালিমা বিবির মুখে হালকা হাসি ফুটে উঠল। তিনি ফারুকের কাঁধে হাত রেখে বললেন, বেটা, আমি তোর জন্য রিশতা চেয়ে এসেছি। মেয়েটির নাম জয়নব, ইয়াতিম, সবরকারী। এমন মেয়ে যদি আমাদের ঘরে আসে তাহলে কিসমত বদলে যাবে। ফারুক চোখ নিচু করল, মুখে লজ্জা আর নীরব খুশি। আম্মা, আপনি খুশি হলে আমারও খুশি। হালিমা বিবি স্নেহের সঙ্গে বললেন, বেটা, এখন একটু আধটু কামাই কর, যাতে বিয়ের ব্যবস্থা করা যায়। আমি চাই আমার জীবদ্দশায় তোর ঘর বসিয়ে দিই, জীবনের কোনো ভরসা নেই। ফারুক মাথা নাড়ল। ঠিক আছে আম্মা, কাল থেকে মজুরিতে বেরোব। পরের দিনই ফারুক সকাল সকাল মজুরির জন্য বেরিয়ে পড়ল। গ্রামের বাইরে বড় গুদামে তার কাজ জুটে গেল। তার কাজ ছিল শুধু একটা, দোকান থেকে আটার বস্তা তুলে ট্রাকে লোড করা। সূর্য উঠলে ফারুক ঘামে ভিজে যেত, কাঁধে বস্তা নিয়ে লম্বা দূরত্ব পার করত, কিন্তু মুখে ক্লান্তির সঙ্গে একটা নীরব হাসি থাকত। দিলে শুধু একটা খেয়াল, আম্মার স্বপ্ন পূরণ করতে হবে, নিজের ঘর বসাতে হবে। সন্ধে যখন ফিরত তখন হাতে ফোসকা পড়ে যেত, কিন্তু চোখে সুকুন। হালিমা বিবি খাবারের কাছে বসে জিজ্ঞেস করতেন, বেটা, আজ কত কামালি? সে হেসে বলতো, থোড়া সা আম্মা, কিন্তু দোয়া করো কাল বেশি হয়ে যাক।
দিন সপ্তাহে আর সপ্তাহ মাসে বদলে গেল। ফারুক আটার বস্তার সঙ্গে সঙ্গে নিজের মেহনাতে স্বপ্নের বোঝাও তুলে নিল। অবশেষে যখন কিছু টাকা জমা হলো, তখন এক সন্ধ্যায় হালিমা বিবি বললেন, বস বেটা, এখন আমি চাই নিকাহের তারিখ ঠিক করে দেওয়া হোক। ফারুক চোখ নিচু করল, ঠোঁটে নরম হাসি ফুটে উঠল। আম্মা, যেমন আপনি চান। কয়েকদিন পর বিয়ের তারিখ ঠিক হয়ে গেল। জাইনাবের মা তার সামান্য জমি বেচে মেয়ের জন্য গয়না বানিয়েছিলেন। তিনি চেয়েছিলেন জাইনাবের রুখসাতি ইজ্জত আর দুয়ার সঙ্গে হোক। বিয়ের দিন গ্রামের মসজিদে সাদামাটা নিকাহ হল। কয়েকজন গাবাহ, কয়েকটা দুয়া আর মায়ের চোখে জল। জাইনাব রুখসাত হয়ে ফারুকের ঘরে এলো। হালিমা বিবি তাকে জড়িয়ে ধরে বললেন, বেটি, এখন এটা তোর ঘর আর আমার ছেলে তোর সহায়। সময় কেটে যেতে লাগল। ফারুক এখনও সেই মজুরিই করত, দোকান থেকে আটার বস্তা তুলে ট্র্যাকে লোড করা। কিন্তু আস্তে আস্তে তার শরীর খারাপ হতে লাগল। প্রথমে ক্লান্তি, তারপর কাশি, আর তারপর সে বস্তা তোলার ক্ষমতা হারিয়ে ফেলল। ঘরে সমস্যা বাড়তে লাগল। হালিমা বিবিও চিন্তিত থাকতেন, আর জাইনাব রাত জেগে ফারুকের মাথার কাছে বসে থাকত। প্রায়ই বলতো, এ কাজ এখন ছেড়ে দাও, অন্য কোনো রাস্তা বের করি। একদিন জাইনাব চুপচাপ নিজের কানের ঝুমকা খুলে ফারুকের হাতের তালুতে রাখল। এ গয়না আমার, কিন্তু আসল সহায় তুমি। এগুলো বেচে দাও, নিজের জন্য রিকশা কিনে নাও। ফারুক চমকে বলল, জাইনাব, এটা তোমার হক, আমি নিতে পারবো না। জাইনাব নরম স্বরে বলল, এ হক তখনই যখন তুমি সুস্থ থাকবে। আমি তোমাকে এভাবে দুর্বল দেখতে পারি না। যখন হালিমা বিবি জাইনাবের এই সিদ্ধান্তের কথা জানলেন, তখন তিনি খুশি হলেন। তিনি বৌমার মাথায় হাত রেখে বললেন, বেটি, তুই ঘর নয়, আমার দিল জিতে নিয়েছিস। গয়না বেচা হলো, আর সেই টাকায় ফারুক একটা পুরনো রিকশা কিনে ফেলল। প্রথম দিন যখন সে রিকশা ঘরে নিয়ে এলো, জাইনাব দরজায় দাঁড়িয়ে মুচকি হাসছিল। হালিমা বিবি দোয়া দিলেন, আল্লাহ করুতে রিকশা তোর জন্য বারকাত বনে। কয়েক মাস সুকুনে কেটে গেল। ফারুক তার মা আর বউয়ের সঙ্গে ছোট্ট ঘরে খুশি ছিল, কিন্তু জীবনের সুকুনে যেন নজর লেগে গেল। এক সকালে হালিমা বিবির হঠাৎ শরীর খারাপ হয়ে গেল। শ্বাস ভারী হয়ে আসছিল, মুখ হলুদ হয়ে গিয়েছিল। ফারুক ঘাবড়ে গেল। আম্মা, আমি এখনই আপনাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি। ফারুক রিকশার চাবি তুলে নিল, মাকে বাহুতে ভর করে রিকশায় বসালো আর দ্রুত গ্রামের রাস্তায় বেরিয়ে পড়ল। সে বারবার মাকে দেখছিল আর বলছিল, আম্মা, হিম্মত রাখো, হাসপাতাল এখনই কাছে। কিন্তু কয়েক মুহূর্ত পর হালিমা বিবির হাত আস্তে আস্তে নিচে পড়ে গেল। তার শ্বাস থেমে গেল। ফারুক রিকশা রাস্তার ধারে থামাল। কয়েক মুহূর্ত সে নিঃশব্দে বসে রইল। তারপর জোরে চিৎকার করে উঠল, আম্মা! চোখ থেকে জল বইতে লাগল, কিন্তু সে জানত এখন আর কিছু হবে না। সে চুপচাপ রিকশা ঘুরিয়ে গ্রামের দিকে ফিরে চলল। রিকশার পেছনে মায়ের দেহ, আর সামনে ফারুকের চোখ থেকে ঝরা জল। যখন সে ঘরের দরজায় পৌঁছল, তখন জাইনাব দৌড়ে বাইরে এলো। কি হয়েছে আম্মার? ফারুক কিছু বলল না, শুধু মাথা নিচু করল। জাইনাবের হাত কাঁপতে লাগল, আর চোখে জল বইতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যে পুরো গ্রাম তাদের দরজায় জড়ো হয়ে গেল। কেউ সান্ত্বনা দিচ্ছিল, কেউ চোখ মুছছিল। সন্ধ্যের দিকে হালিমা বিবির দাফন সম্পন্ন হল। ফারুক কবরের পাশে অনেকক্ষণ বসে রইল। মাটিতে হাত রেখে শুধু এটুকু বলল, আম্মা, এখন আমি সত্যিই একা হয়ে গেছি। কয়েকদিন ফারুক আর জাইনাব দুজনেই চুপচাপ আর দুঃখী ছিল। হালিমা বিবি চলে যাওয়ায় যেন ঘরের রৌনকই শেষ হয়ে গিয়েছিল। খাবারের গন্ধ, আঙিনার হইচই সব যেন কোথাও হারিয়ে গিয়েছিল। সময় কাটলে জাইনাব আস্তে আস্তে নিজেকে সামলে নিল। একদিন ফারুকের সামনে এসে আস্তে করে বলল, আমি 3 মাসের হামিলা। আল্লাহ চাইলে এখন আমাদের ঘরে আবার হাসি ফিরে আসবে। ফারুক এক মুহূর্তের জন্য মাথা তুলল। তার চোখে আলো ঝলকে উঠল, কিন্তু শীঘ্রই নিভে গেল। শুধু এটুকু বলল, হ্যাঁ, ঠিক আছে, আল্লাহ ভালো করবেন। জাইনাবের মুখে আশা ছিল, কিন্তু ফারুকের মুখে নীরবতা বাড়তে লাগল। সে দিন রাত রিকশা চালাত, কখনো কসবার দিকে, কখনো শহরের দিকে, যেন নিজের থেকে দূরে পালাতে চাইছিল। একদিন দুপুরের সময় ফারুক রাস্তা দিয়ে যাচ্ছিল। গরম খুব তীব্র ছিল, হাওয়ায় ধুলো উড়ছিল। হঠাৎ রাস্তার ধারে এক যুবতী মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেল। চুল খোলা, পোশাক সাজানো, আর চোখে একটা তীক্ষ্ণতা। সেই তীক্ষ্ণতা যা যে কাউকে সহজেই জালে ফেলে দিতে পারে। মেয়েটি হাত তুলে রিকশা থামাল। ফারুক ব্রেক কষল। কোথায় যাবে বেবি? মেয়েটি হালকা হেসে একটা জায়গার নাম বলল। ফারুক বলল,
বসুন, আমি নিয়ে যাচ্ছি। রিকশা চলতে লাগলো। পথে মেয়েটি কথা বলছিল। বলতে লাগলো, আমার নাম সোনিয়া, আমি পার্লার চালাই। এখানে প্রায়ই রিকশা পাওয়া যায় না, তাই অনেক দেরি হয়ে যায়। ফারুক শুধু মাথা নাড়ল। যখন জায়গাটিতে পৌঁছালো তখন সোনিয়া নামতে নামতে বলল, যদি আপনার আপত্তি না থাকে তাহলে আমাকে রোজ এখান থেকে নিয়ে যাবেন। প্রায়ই রাত করে হয়ে যায়, রিকশা না পেলে খুব সমস্যা হয়। ফারুক অন্যমনস্কভাবে বলল, ঠিক আছে, যখন দরকার হবে ফোন করে দেবেন। সোনিয়া তাড়াতাড়ি বলল, এটা আমার নম্বর, রাখুন। ফারুক নম্বরটা ফোনে লিখে নিল। পরের দিন আবার সেই সময়, সেই রাস্তা, সোনিয়া সেখানেই দাঁড়িয়ে। ফারুক রিকশা থামালো। সে বসল, আর সেই কথা, সেই হাসি। এভাবে রোজের অভ্যাস হয়ে গেল। সময় কেটে যেতে লাগল। সোনিয়ার কথায় নরমতা বাড়তে লাগল, আর ফারুকের দিলে চাহিদা নামতে লাগল। এখন সে সকালে উঠেই ফোন দেখত, কোথাও সোনিয়ার মেসেজ আসেনি তো। জয়নাব বুঝতে পারছিল ফারুক বদলে গেছে। এখন সে দেরি করে ঘরে ফিরত, কথা কম বলত, আর পকেটে টাকা সবসময় কম থাকত। একদিন জয়নাব হিম্মত করে জিজ্ঞেস করল, ফারুক, আজকাল টাকা কোথায় যাচ্ছে? ঘরের খরচ পুরো হচ্ছে না, আমি অনেক দিন কোনো জিনিস আনাইনি। ফারুকের স্বর কঠিন হয়ে গেল। আমি কি করব জয়নাব, মজুরি তো নেই, যা কামাই করি তাই নিয়ে আসছি। জয়নাব চুপ করে গেল, কিন্তু তার দিলে সন্দেহ জাগতে লাগল। আর ফারুক এখন নিজের কামাই, নিজের ঘুম সব সোনিয়ার নাম করে দিয়েছিল, এমন এক মহিলার জন্য যে প্রতিদিন নতুন ধোঁকার খোঁজে থাকত। ফারুক এখন পুরোপুরি সোনিয়ার জালে পড়ে গিয়েছিল। সে সকাল থেকে সন্ধে পর্যন্ত শুধু তারই খেয়ালে থাকত। রিকশা চালাতেও তার মুখের হাসি চোখের সামনে ভাসত। এখন জয়নবের কথা তার কাছে ভারী লাগত। ঘরের নীরবতা বোঝা মনে হতো, আর আসন্ন সন্তানের খবরও তার দিল কাঁপাতে পারেনি। জয়নব প্রায়ই ভালোবেসে বলতো, ফারুক, এখন একটু আরাম করো, তোমার মুখে ক্লান্তি দেখা যাচ্ছে। কিন্তু ফারুক প্রতিবার বলতো, সব ঠিক আছে জয়নাব, শুধু কাজ বেশি, আর কথা ঘুরিয়ে দিত। একদিন দুপুরে যখন ফারুক রিকশা সোনিয়ার পার্লারের সামনে থামালো, তখন সে অভ্যাসের চেয়ে বেশি গম্ভীর ছিল। বসতেই বলল, ফারুক, আমি তোমার সঙ্গে কিছু বলতে চাই। ফারুক চমকে তাকালো। কি কথা সোনিয়া? সোনিয়া গভীর শ্বাস নিল। আমি চাই আমরা বিয়ে করে ফেলি। ফারুকের হাত ব্রেকে থেমে গেল। বিয়ে? সে হালকা হেসে বলল, আমি তো এক গরিব রিকশাওয়ালা, আর তুমি তো ধনী ঘরের মেয়ে, এ সম্পর্ক কিভাবে হবে? সোনিয়া নরম স্বরে বলল, এসব কথা ছেড়ে দাও ফারুক, মহব্বতে জাত দৌলাত দেখা হয় না, শুধু তুমি হ্যাঁ বলে দাও, বাকিটা আমি সামলে নেব। ফারুক কয়েক মুহূর্ত চুপ করে রইল। দিল আর আক্কালের মধ্যে লড়াই চলতে লাগল, কিন্তু শেষে দিলই জিতে গেল। সে আস্তে করে বলল, যদি তুমি সত্যি বলে থাকো তাহলে ঠিক আছে, আমি হ্যাঁ করছি। সোনিয়া মুচকি হাসল। আমার নিজের বাংলো আছে, আমরা সেখানেই থাকব, শুধু বিয়ের পর আমার সঙ্গে চলে আসবে। ফারুকের মুখে অনেক দিন পর আলো ফুটে উঠল। তার মনে হলো যেন জীবন আবার নতুন হয়ে গেছে। সে রাত অনেক দেরি পর্যন্ত বিছানায় জেগে রইল। জয়নব তার পাশে ঘুমাচ্ছিল, কিন্তু তার চোখ ছাদের দিকে, যেন চিন্তার জাল তার দিলকে জড়িয়ে ধরেছিল। সকাল হল, জয়নব গভীর ঘুমেছিল। ফারুক আস্তে করে বিছানা থেকে উঠল। কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িয়ে তাকে দেখল, তারপর চোখ নিচু করে দরজার দিকে এগোল। বাইরে এসে রিকশার কাছে গেল। একবার রিকশার দিকে তাকালো, যেন বছরের পর বছরের মেহনত আর স্মৃতি এক নজরে গ্রাস করতে চাইছিল। তারপর আস্তে শ্বাস নিল, পা ঘুরিয়ে রিকশা সেখানেই রেখে হেঁটে গ্রামের রাস্তায় চলতে লাগল। ফারুক যখন শহরের রাস্তায় পৌঁছল, তখন দেখল সোনিয়া একটা গাড়ির কাছে দাঁড়িয়ে। সে হেসে হাত নাড়ল। তুমি এসে গেছ, আমি অপেক্ষা করছিলাম। ফারুক এগিয়ে গেল আর গাড়িতে বসল। সোনিয়া গাড়ি চালালো, আর কিছুক্ষণ পর একটা বড় বাংলোর সামনে থামল। দরজা খুলে ভেতরে নিয়ে গিয়ে বলল, এটা আমার ঘর ফারুক, এখন তুমি এখানে থাকবে। ফারুক চারপাশে তাকালো, কয়েক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর হালকা হেসে বলল, সত্যি এটা তোমার ঘর? সোনিয়া বলল, হ্যাঁ, আমারই, এখন তুমি আমার সঙ্গে আছো। ফারুকের মুখে সন্তোষ ফুটে উঠল। তার মনে হলো যেন সব ঠিক হয়ে গেছে। অন্যদিকে যখন জয়নবের চোখ খুলল, তখন বিছানা খালি। সে এদিক ওদিক তাকালো,
কিন্তু ফারুক কোথাও নেই। মুখে উদ্বেগ ফুটে উঠল। বাইরে গেল, রিকশা আঙিনায় দাঁড়িয়ে, কিন্তু ফারুক গায়েব। জয়নবের বুকের ধুকপুকুনি বেড়ে গেল। সে তাড়াতাড়ি মোবাইল তুলে নম্বর ডায়াল করল। এ নম্বর বন্ধ আছে। আওয়াজ শুনে হাত কাঁপতে লাগল। সে দৌড়ে পাশের বাড়িতে গেল। সবাইকে জিজ্ঞেস করল, কেউ কি ফারুককে দেখেছে? সবাই না সূচক মাথা নাড়ল। না বোন, সকাল থেকে তো দেখিনি। জয়নব চুপচাপ ঘরে ফিরল। দরজা বন্ধ করে চারপাইয়ে বসে পড়ল। চোখ থেকে জল বইতে লাগল। দিলে অদ্ভুত ভয়। সে বারবার মোবাইল দেখত, নম্বর ডায়াল করত, কিন্তু প্রতিবার একই জবাব, এ নম্বর বন্ধ আছে। রাত হয়ে গেল, কিন্তু জয়নবের চোখে ঘুম নেই। দরজার দিকে তাকিয়ে থাকত, হয়তো সে ফিরে আসবে। সকাল হলো, আবার নম্বর ডায়াল করল, কিন্তু এবার ফোন বাজলও না। জয়নবের দিল ভেঙে গেল। এখন নিশ্চিত হয়ে গেল ফারুক চলে গেছে। ফারুক চলে যাওয়ার 1 মাস কেটে গেল। না কোনো খবর, না কোনো ফোন। ঘরে যা সামান্য রেশন ছিল তাও শেষ। জয়নব দিন-রাত উদ্বিগ্ন থাকত, কিন্তু কাউকে কিছু বলার সাহস ছিল না। এখন সে 4 মাসের হামিলা। দিলে ভয়ও ছিল, দায়িত্বের বোঝাও ছিল। তার মনে হলো যেন পুরো দুনিয়া তার বিপক্ষে চলে গেছে। একদিন চুলা ঠান্ডা পড়ে রইল। সে অনেকক্ষণ দরজার কাছে বসে রইল। চোখ থেকে জল বইছিল, কিন্তু দিলে একটাই খেয়াল, কারো সামনে হাত পাতার চেয়ে নিজে কিছু করা ভালো। চোখ আঙিনায় দাঁড়ানো রিকশার ওপর পড়ল। এই সেই রিকশা যা একসময় ফারুকের মেহনতের নিশান ছিল। জয়নব আস্তে উঠে চাবি তুলে নিল। রিকশার কাছে গিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল। তারপর আস্তে করে নিজেকে বলল, এখন এটাই আমার সহায়। পরের দিন সে রিকশা নিয়ে বাইরে বেরোল। গ্রামের লোকেরা অবাক। কেউ দয়া করছিল, কেউ ফিসফিস করছিল, কিন্তু জয়নবের মুখে একটা দৃঢ়তা ছিল। সে রিকশা চালাত, ঘাম ঝরত, হাত কাঁপত, কিন্তু দিল মজবুত থাকত। ঘরে ফিরে সামান্য আনা জানত আর শুকরিয়া আদায় করত যে আজও ভুকা থেকে বেঁচে গেছে। এখন জয়নবের জন্য দিন আর রাতের ফারাক মিটে গিয়েছিল। শুধু একটা উদ্দেশ্য ছিল, জীবনকে কোনোভাবে এগিয়ে নেওয়া। দুপুরের সময় রাস্তা নির্জন, রোদ তীব্র, কিন্তু হাওয়ায় অদ্ভুত শান্তি ছড়িয়েছিল। জয়নব রিকশা চালাচ্ছিল, মুখে ঘাম, শ্বাস ভারী, আর পেটে বারবার হাত যাচ্ছিল। হঠাৎ একটা ঝাঁকুনি লাগল। রিকশা একটু একদিকে টলে গেল। জয়নব ব্যথায় কাতরাতে কাতরাতে রিকশার রাস্তার ধারে থামাল। সে রিকশা থেকে নামার চেষ্টা করছিল, কিন্তু পা যেন সঙ্গ ছেড়ে দিচ্ছিল। তারপর সে মাটিতে বসে পড়ল। মুখ থেকে ঘাম মুছে নিজেকে বলল, ইয়া আল্লাহ, এখনও না, একটু সবর দাও। রাস্তায় কেউ ছিল না। দূর থেকে কোনো গাড়ির ইঞ্জিনের আওয়াজ কাছে আসতে শোনা গেল। কয়েক মুহূর্ত পর একটা সাদা গাড়ি এসে থামল। দরজা খুলল, এক যুবক নামল, পরিষ্কার পোশাক, মুখে চিন্তা। সে দৌড়ে জয়নবের কাছে এলো। বিবি, আপনি ঠিক আছেন? জয়নব ব্যথায় কাতরাতে কাতরাতে বলল, আমাকে হাসপাতালে নিয়ে চলুন, আমার ওয়াক্ত হয়ে গেছে। যুবক এক মুহূর্তও নষ্ট করল না। জয়নবকে সাহায্য করে রিকশা রাস্তার ধারে রেখে গাড়ির পেছনের সিটে শুইয়ে দিল। গাড়ি দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। কিছুক্ষণ পর হাসপাতালের নার্সরা দৌড়ে এলো। জয়নবকে ভেতরে নিয়ে যাওয়া হলো। যুবক বাইরে হাত বেঁধে দাঁড়িয়ে দোয়া করতে লাগল। ঘণ্টাখানেক পর কক্ষ থেকে এক নার্স বেরিয়ে এলো। মুবারক হো, ছেলে হয়েছে। যুবকের মুখে প্রথমবার হাসি ফুটল। যখন জয়নবের হুঁশ ফিরল, তখন দেখল এক যুবক দরজার কাছে দাঁড়িয়ে। আপনি কে? জয়নব দুর্বল স্বরে জিজ্ঞেস করল। সে বলল, আমি আহমদ, আপনাকে রাস্তায় দেখে নিয়ে এসেছি। আল্লাহর করম যে আপনি আর বাচ্চা দুজনেই খাইরিয়াতে আছেন। জয়নবের চোখে জল এসে গেল। আল্লাহ আপনাকে খুশি রাখুন আহমদ সাহেব, আপনি না এলে হয়তো। কথা গলায় আটকে গেল। আহমদ চোখ নিচু করল। শুক্রিয়া যে সময় মতো পৌঁছে গেছি। ঠিক সেই মুহূর্তে আহমদের মোবাইলে ফোন এলো। সে ফোন তুলল, মুখের রং বদলে গেল, হাত কাঁপতে লাগল। সে শুধু এটুকু বলল, কি এখন? তারপর ফোন ফেলে দৌড়ে দরজা দিয়ে বাইরে চলে গেল। ডাক্তার আর নার্সরা অবাক হয়ে রইল। জয়নব অর্ধচেতন অবস্থায় ছিল, কিন্তু তার কানে শুধু এটুকু এলো, আহমদ সাহেবের বিবির ইন্তেকাল হয়ে গেছে। কয়েকদিন জয়নব হাসপাতালে ভর্তি রইল। এখন সে একটু ভালো বোধ করছিল,
কিন্তু মুখে দুর্বলতা স্পষ্ট। বাচ্চা শান্ত ঘুমে তার পাশে শুয়েছিল। এক সকালে জয়নব এক দরিদ্র নার্সকে আস্তে করে বলল, বোন, বলুন তো আমার খরচ কত হয়েছে? কিছু হিসাব বলে দিন, আমি ধীরে ধীরে শোধ করে দেব। নার্স হেসে ফাইল বন্ধ করে নরম স্বরে বলল, আপনার সব খরচ তো আগেই পরিশোধ হয়ে গেছে। জয়নব অবাক হয়ে গেল। কারা দিয়েছে? নার্স বলল, সেই যুবক যিনি আপনাকে এখানে নিয়ে এসেছিলেন। ভর্তির সময় সব পরিশোধ করে চলে গিয়েছিলেন। ওষুধ আর বাচ্চার খরচের টাকাও আগে থেকে দিয়ে গিয়েছেন। জয়নবের চোখে জল ভেসে উঠল। সে চুপচাপ নিজের বাচ্চার দিকে তাকিয়ে রইল আর আস্তে করে বলল, আল্লাহ সেই অচেনা মানুষটাকে খুশি রাখুন যিনি আমার জন্য ফেরেশতা হয়ে কাজ করেছেন। কয়েকদিন পর যখন ডাক্তার জয়নবকে ছুটি দিলেন, তখন সে আস্তে আস্তে পা ফেলতে ফেলতে হাসপাতালের দরজা দিয়ে বাইরে এলো। এক হাতে ছোট্ট ছেলে আর অন্য হাতে হাসপাতালের সেই কাগজপত্রের লেফাফা। যেন একটা পুরো জীবনের পরীক্ষার পর আল্লাহ তাকে নতুন জীবন দান করেছেন। বাইরে এসে সে থমকে দাঁড়াল। সামনে সেই রাস্তা যেখানে সে একদিন ব্যথায় ছটফট করতে করতে পড়েছিল। তার চোখ এক জায়গায় থেমে গেল। সেই রিকশা এখনও সেখানেই, মাটি আর ধুলোয় ঢাকা, কিন্তু যেন তার অপেক্ষায় দাঁড়িয়ে। জয়নবের ঠুঁটিয়ে হালকা হাসি ফুটে উঠল। তাহলে তুই আমার সঙ্গ ছাড়িসনি? সে রিকশার কাছে গিয়ে বাচ্চাকে আস্তে করে কোলে তুলে নিল। সিটে বসে ইঞ্জিন স্টার্ট করল। রিকশা হালকা আওয়াজ করে চলতে শুরু করল আর জয়নব রাস্তার ধার দিয়ে নিজের গ্রামের দিকে রওনা দিল। পথে তার মুখে সুকুন আর চোখে জল। যখন জয়নব গ্রামে পৌঁছল, তখন গলির লোকেরা অবাক হয়ে গেল। মহিলারা দরজা থেকে উঁকি দিতে লাগল। কিছু বাচ্চা রিকশার পেছনে দৌড়াতে লাগল। এক মহিলা বলল, আরে এ তো জয়নব, এ তো বাচ্চা কোলে নিয়ে এসেছে। জয়নব রিকশা থেকে নামল, দরজার খিল খুলল আর বাচ্চাকে বুকে জড়িয়ে ঘরের ভেতর চলে গেল। কিছুক্ষণের মধ্যে 2-3 জন মহিলা তার ঘরে এলো। একজন অবাক হয়ে জিজ্ঞেস করল, জয়নব, এ বাচ্চা কার বেটি? জয়নব হেসে বলল, আমার। কয়েক মুহূর্ত সবাই চুপ। তারপর এক মহিলা এগিয়ে এসে তার মাথায় হাত রেখে বলল, আল্লাহ তোমাকে হিম্মত দিক আর তোমার বাচ্চাকে লম্বা উমার দিক। আরেকজন বলল, তোমার মতো মহিলারা নসিবে জন্মায় জয়নব, যারা দুনিয়ার মোকাবিলা একাই করে নেয়। জয়নবের চোখ থেকে জল বেরিয়ে এলো, কিন্তু মুখে হাসি ছিল। সে আস্তে করে বাচ্চার মাথায় হাত রেখে বলল, এটাই আমার সব কিছু। অন্যদিকে ফারুক এখন সোনিয়ার বাংলোয় থাকতে শুরু করেছিল। শীঘ্রই তার বোঝা গেল যে সোনিয়ার পেছনে একটা পুরো গ্যাং আছে। ওরা সকালে যুবকদের কোনো মাদক বা খাবারের নাম করে কিছু খাইয়ে দিত, আর কিছুক্ষণের মধ্যেই সবাই অচেতন আর নিস্তব্ধ হয়ে যেত। তারপর তাদের শহরের রাস্তায় বসিয়ে দেওয়া হতো, যেখানে তারা সারা দিন রোদে থাকত। সন্ধ্যায় গাড়ি আসত, সবাইকে বাংলোয় ফিরিয়ে নেওয়া হতো, আর পরের দিন আবার একই চক্র। ফারুক এখন বুঝতে পেরেছিল যে এটা মানুষকে বেবস করে দেওয়ার ধান্দা, আর সে নিজেও এতে ফেসে গেছে। জয়নবের জীবন এখন তার রুটিনে ফিরে এসেছিল। সে প্রতিদিন সকালে উঠত, বাচ্চাকে কোলে নিত আর রিকশা নিয়ে বেরিয়ে পড়ত। রাস্তার ধুলো, রোদ, ক্লান্তি সব সহ্য করেও সে মুচকি হাসত। তার একমাত্র সহায় ছিল তার মেহনত আর তার নতুন ছোট্ট ছেলে। একদিন সে শহরের ব্যস্ত রাস্তায় রিকশা চালাচ্ছিল। সিগন্যালে গাড়ি থামল। একটা সাদা গাড়িতে বসা যুবক সামনে তাকালো। রিকশায় এক মহিলা, কোলে বাচ্চা, মুখে চেনা ভাব। যুবক চমকে উঠল। এ সেই মেয়ে যাকে সে 1 বছর আগে রাস্তা থেকে তুলে নিয়ে হাসপাতালে নিয়ে গিয়েছিল। সিগন্যাল সবুজ হলো, কিন্তু তার পা থেমে গেল। সে তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে রিকশার কাছে এসে বলল, বিবি, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি জয়নব? জয়নব অবাক হয়ে তাকালো। জি, আমি জয়নব, কিন্তু আপনি কে? যুবক নরম স্বরে বলল, আমি সেই আহমদ যিনি আপনাকে সেদিন রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়েছিলাম। মনে আছে? সেদিন আমার বিবির ইন্তেকাল হয়েছিল, তাই তাড়াতাড়ি চলে গিয়েছিলাম। জয়নব কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর চোখে জল নিয়ে বলল, আল্লাহ আপনাকে জজা দিক, আপনি আমার আর আমার বাচ্চার জান বাঁচিয়েছিলেন। আমি কিভাবে শুকরিয়া আদায় করব? আহমদের মুখে নরমতা ফুটে উঠল। সে জয়নবের হাতে মেহনতের দাগ দেখল, তারপর তার বাচ্চার মাসুম হাসি শুনল। দিলে দয়াও এলো, সম্মানও।
জয়নব, যদি আপনার আপত্তি না থাকে তাহলে একটা কথা বলতে চাই। আমার বিবি অনেক দিন চলে গেছে, আমার কেউ নেই। আল্লাহ সব কিছু দিয়েছেন, ঘর, ব্যবসা, সুকুন, শুধু সঙ্গী নেই। আর আপনিও একা, আপনারও কেউ নেই। যদি আপনি চান তাহলে আমি আপনার সঙ্গে নিকাহ করতে চাই। জয়নব থমকে গেল, দিল যেন থেমে গিয়েছিল। কয়েক মুহূর্ত পর বলল, আহমদ সাহেব, আমি আপনার জজবার কদর করি, কিন্তু যদি আপনি সত্যিই এটা করতে চান তাহলে এ সিদ্ধান্ত আপনাকে আমাদের গ্রামে এসে সবার সামনে করতে হবে। আমি চাই না যে কাল কেউ বলুক যে জয়নবও পালিয়ে গেছে। আহমদ হেসে বলল, ঠিক আছে জয়নব, আমি কালই আসছি। পরের দিন আহমদ গ্রামে এলো। সে গ্রামের লোকদের জড়ো করে বলল, আমি এই মহিলার সহায় হতে চাই। এ বেসহায়া, মেহনতি আর ইজ্জতের হকদার। আমি এর সঙ্গে নিকাহ করতে চাই, যাতে কাল কেউ না বলে যে জয়নব একা ছিল বা পালিয়ে গেছে। গ্রামের বুজুর্গরা চুপচাপ একে অপরের দিকে তাকালো। তারপর একজন বলল, বেটা, তোমার সিদ্ধান্ত ভালো, আমাদের কোনো আপত্তি নেই। আল্লাহ তোমাদের দুজনকে খুশি রাখুক। জয়নবের চোখে জল ছিল, কিন্তু এবার দুঃখের নয়, সুকুনের জল। আহমদ এগিয়ে এসে তার হাত ধরে বলল, চলো জয়নব, এখন তুমি একা নও। আহমদ জয়নবের হাত ধরল। জয়নব চুপচাপ গাড়িতে বসল। গাড়ি গ্রামের সরু গলি থেকে বেরিয়ে শহরের রাস্তায় ছুটতে লাগল। কিছুক্ষণ পর একটা বড় বাংলোর সামনে থামল। আহমদ হেসে বলল, এটা আমার ঘর জয়নব, আর আজ থেকে এটা তোমারও। জয়নবের চোখে জল এসে গেল, দিলের ভেতর শুকরিয়া আদায় করল। কয়েকদিন পর আহমদ তার কয়েকজন আত্মীয় আর বন্ধুকে ডাকল। বিয়ে সাদামাটা, কিন্তু ইজ্জতের সঙ্গে হল। ঘর আলোয় ঝলমল করে উঠল। জয়নব অনুভব করল যে বছরের পর বছর অন্ধকার রাতের পর জীবনে প্রথমবার আলো নেমে এসেছে। সময় কেটে যেতে লাগল। জয়নবের ছেলে ইমরানকে আহমদ ছেলের মতো আপন করে নিয়েছিল। এখন সে 2 বছরের হয়ে গেছে। আহমদ প্রতিদিন সকালে তাকে স্কুলে দিয়ে যেত আর দুপুরে হাসতে হাসতে ফিরিয়ে আনত। জীবন সুকুনে চলছিল। একদিন আহমদ বলল, জয়নব, আজ বাইরে যাই কিছু খেতে? জয়নব হ্যাঁ করে মাথা নাড়ল। দুজনে গাড়িতে বসে শহরের দিকে রওনা দিল। গাড়ি এক সিগন্যালে থামল। জয়নবের চোখ হঠাৎ ফুটপাতে বসা এক যুবকের উপর পড়ল। মুখ ময়লায় ভরা, চুল এলোমেলো, চোখে শূন্যতা আর শরীরে ক্লান্তির বোঝা। জয়নবের দিলে যেন কিছু বিঁধল। সে কাঁপা স্বরে বলল, আহমদ, এ ফারুক। আহমদ চমকে তার দিকে তাকাল। কে, ফারুক? জয়নব চোখ নিচু করল। আমার প্রথম স্বামী, যে আমাকে আর আমার পেটের সন্তানকে ছেড়ে চলে গিয়েছিল। আহমদ চুপ করে গেল। জয়নব আস্তে করে পার্স খুলল। টাকার একটা বান্ডিল বের করে গাড়ির দরজা খুলে বাইরে নামল। ফারুকের সামনে গিয়ে সেই টাকা তার পাত্রে ফেলে দিল। ফারুক মাথা তুলল। চোখ কয়েক মুহূর্ত জয়নবের উপর স্থির রইল, কিন্তু চিনতে পারল না। জয়নবের চোখ থেকে জল গাল বেয়ে নামছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। তারপর ধীর স্বরে বলল, যে আমাদের এহসাস করেনি, আজ আমরাও শুধু নিজের ফরজ পালন করছি। সে ঘুরে গাড়িতে এসে বসল। আহমদ কিছু না বলে গাড়ি এগিয়ে দিল। শহরের আলোয় গাড়ি হারিয়ে গেল, আর ফুটপাতে বসা ফারুক সেখানেই নিশ্চল রইল, জীবিত কিন্তু খালি আর নিজের ভুলের কয়েদি। আশা করি আপনাদের গল্পটা পছন্দ হয়েছে। তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের গল্পে আবার দেখা হবে।